নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। পশ্চিমবঙ্গের সংগঠন শুয়ে পড়েছে। দলের সিদ্ধান্তকে এবার সমালোচনা দিলীপ ঘোষের। মেদিনীপুরে প্রার্থী পদ না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। সিদ্ধান্ত যে ভুল এটা প্রমাণ হয়ে গেল, এমনই মন্তব্য করেছেন আজ দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরে যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে, অথচ মেদিনীপুরের বিদায়ী সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। এবং এই বছর অর্থাৎ এবারের যে লোকসভা নির্বাচন, সেখানে মেদিনীপুর থেকে তাকে প্রার্থী করা হয়নি এবং সেই সিদ্ধান্ত যে ভুল তা প্রমাণিত হয়ে গেল, এমনটাই মন্তব্য করেছেন এবার দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিলো, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি। রাস্তাঘাট ইত্যাদি, একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, আমরা কথা বলবো তার সঙ্গে। মনা, আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ তিনি অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। মূলত তার যে মূল্যায়ন, তার ঠিক কি কারণ, আর তার পাশাপাশি জানতে চাইবো যে লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল, তার পরবর্তী সময়ে কতটা গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের এই মন্তব্য। দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে দিলীপ ঘোষ, তুমি জানো যে এ রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি, তার যে বক্তব্য বা তার যে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির যে ভয়ঙ্কর ভরাডুবি ফল, তাতে তার মূল্যায়ন কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি দেখো দিলীপ ঘোষ কি বলছেন। দিলীপ ঘোষ বলছেন যে বঙ্গে যে বিজেপির সংগঠন, সেই সংগঠন কিন্তু একেবারে শুয়ে পড়েছে, অর্থাৎ তারা কিন্তু দাঁড়িয়ে নেই। মানে সংগঠন যে বুথ স্তর থেকে শুরু করে ব্লক, অঞ্চল, মণ্ডল, বিভিন্ন লেভেলে সংগঠন যে বিজেপির একেবারে নেই, তার মূল কারণের তার ফলাফল হচ্ছে এই অবস্থা বঙ্গে বিজেপির। এবং তুমি জানো যে বিশেষ করে তাকে যে তিনি যে তার নিজ কেন্দ্র ছিল যেখানে মেদিনীপুরে, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে এসে তাকে দুর্গাপুরে দাঁড় করিয়েছিলেন, এবং এটা নিয়েও তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কার্যত বলা যেতে পারে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই তার কিন্তু তীর। এবং তিনি যেটা বলছেন, এটা এক প্রকার চক্রান্ত করা হয়েছে, এবং চক্রান্ত করে তাকে যে হারানোর বিষয়টা সেটা কিন্তু পরিষ্কার, সেটা কিন্তু আকার ইঙ্গিত, বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার মধ্যে কিন্তু দিলীপ ঘোষ রাজ্য বিজেপির অন্যতম নেতা, তিনি কিন্তু বোঝাচ্ছেন। তার কারণ তিনি পরিষ্কার ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি যখন 2019 সালে যখন এ রাজ্যে যখন নির্বাচন হয়েছিল লোকসভা, তখন তার সভাপতি পদ ছিল, এবং সেই সময় তিনি কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতাদের বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে তিনি কিন্তু 18টা লোকসভা আসন পশ্চিমবঙ্গ থেকে উপহার দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই যে 24-এর, মানে 19-এর পর 24-এ একেবারে ভরাডুবি অবস্থা, ভয়ঙ্কর খারাপ অবস্থা বিজেপির, সেটা কিন্তু তিনি আকার ইঙ্গিত এবং পরিষ্কারভাবে তিনি কিন্তু মূল্যায়ন করেছেন। এবং এর সমস্ত দায়ভার নিতে হবে অবশ্যই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু নাম না করে সেটাই কিন্তু বলছেন। তার কারণ তিনি বলছেন যখন ভালো ফল হবে তখন গলায় মালা পরাবে কে, কৃতিত্ব নেবে কে, তখন আপনারা। আর এই যে ভরাডুবি অবস্থা, সেখানে আপনারা ব্যর্থতা দায় স্বীকার করবেন না, এটা তো হতে পারেন না। যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মূল্যায়ন। এবং তিনি এটাও বলছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার ব্লক স্তরে, অঞ্চল স্তরে বিজেপির নেতা যারা কর্মী, বুথ স্তরে কর্মী, তারা মার খাচ্ছে, তারা বেরোতে পারছে না, তাদের সঙ্গে দিলীপ ঘোষ কথা বলতে চান। এবং দিলীপ ঘোষ তিনি আকার ইঙ্গিতে বলছেন যে আগামী দিনে যদি বিজেপিকে মাথা উঁচু করে বাঁচতে হয়, ভালো ফল পশ্চিমবঙ্গে করতে হয়, তাহলে আমাকে আবার নামতে হবে এবং আমাকে
বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বেরোতে হবে এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে হবে। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এবং তিনি যে এক কথায় বলা যেতে পারে, এই যে কেন্দ্রীয় বিজেপির নেতারা বলেছিলেন পশ্চিমবঙ্গে এসে যে বঙ্গ বিজেপিতে বা বঙ্গে যে 42টা আসনের মধ্যে 30টার বেশি টার্গেট করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে 30টা তো একেবারেই ধারে পাশে তো নেই। এবং যে সমীক্ষা হয়েছিল এক্সিট পোলে একেবারেই মেলেনি। এবং তুমি দেখেছো যে 12টি নেমে গেছে, 18টা ধরে রাখতে পারে নাই, 12টা নেমে গেছে। এর মূল অন্যতম কারণ হচ্ছে, সেটি হচ্ছে দলীয় যে কর্মী, পুরনো কর্মী, তাদেরকে গুরুত্ব না দেওয়া, তাদেরকে বসিয়ে রাখা। লোকসভা নির্বাচনের যে ফলাফল যা বিজেপি আমরা দেখতে পেয়েছি যে বিজেপি করেছে, সেই ফলাফলকে কিন্তু বিভিন্নভাবে অবশ্যই ব্যাখ্যা করা যায় এবং সেই ফলাফলের কেন্দ্রে সেই সিদ্ধান্ত তাদের যে ভুল, এমনটাই মন্তব্য করেছেন এবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আপাতত ধন্যবাদ তোমায় মনা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ফোন লাইনে তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এখন ভেবে দেখা উচিত তিনি আদৌ এই দলটা আর করবেন কিনা। তার সাথে ক্রনোলজিক্যালি যা যা ঘটেছে, তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়েছে, তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি পার্টি অফিসে গেলে ওপরতলায় বসে থাকলে নিচের তলায় মিটিং হলে তাকে ডাকা হয়নি। তিনি বিজয়ের পরে কর্মীদের সাথে মিলিত হতে চেয়েছেন বলে সেই কনফারেন্স হলের চাবিতালা মেরে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ মিটিং করতে এলে তাকে সবসময় ডাকা হয়নি। তার নিজের কেন্দ্র যেখানে তিনি 5 বছর সাংসদ ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু অপমান সহ্য করার পরেও দিলীপবাবুর ভেবে দেখা উচিত যে তিনি এই দলটা আদৌ করবেন কিনা। এবার নজর রাখবো বর্ধমানের দিকে। বর্ধমানের বিজেপির সভাপতি অভিজিৎ দাস পদত্যাগ পত্র দিলেন। বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যান্য নেতৃত্বকে পদত্যাগ পত্র দিলেন তিনি। পঞ্চায়েত ও লোকসভা ভোটে প্রার্থীদের জেতাতে পারেননি উল্লেখ করেছেন তিনি সেই পদত্যাগ পত্রে। তার পাশাপাশি সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন অভিজিৎ দা। আপনাদের জানিয়ে রাখি, এবার পদত্যাগ করলেন বর্ধমানের বিজেপি জেলা সভাপতি এবং পদ থেকে অব্যাহতি চেয়েছেন অভিজিৎ, বর্ধমানের বিজেপির জেলা সভাপতি তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল, তাকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির যে অভ্যন্তরীণ যে নেতৃত্ব, তাদের মধ্যেও যে কোথাও গিয়ে একটা রোষ, কোথাও গিয়ে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। একের পর এক পদক্ষেপে হারের দায় নিয়েই এবার পদত্যাগ বর্ধমানের বিজেপি জেলা সভাপতি। পদত্যাগ করলেন বর্ধমানের বিজেপি জেলা সভাপতি, পদ থেকে অব্যাহতি চেয়েছেন অভিজিৎ। অন্যদিকে অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট, বঙ্গ বিজেপির খারাপ ফল নিয়ে নেতাদের কটাক্ষ, নির্লজ্জের মতো পদ আঁকড়ে বসে আছেন, পদত্যাগ করুন, পুরনো কর্মীদের কাছে ক্ষমা চান, এমনই মন্তব্য করেছেন অনুপম হাজরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল, তাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ যে কর্মী সমর্থক, বিজেপির যে নেতৃত্ব, তারাও একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এবং এবার একেবারে অনুপম হাজরার বিস্ফোরক পোস্ট, বঙ্গ বিজেপির খারাপ ফল নিয়ে নেতাদের তোপ দেখেছেন অনুপম হাজরা, নির্লজ্জের মতো পদ আঁকড়ে বসে রয়েছেন, এমনই পোস্ট করেছেন অনুপম হাজরা। পাশাপাশি তার যেমনটা দাবি, পদত্যাগ করুন, ক্ষমা চান, মন্তব্য করেছেন অনুপম হাজরা। অনুপম হাজরার এবার বিস্ফোরক পোস্ট। আমরা ঠিক এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বঙ্গ বিজেপির যে ফলাফল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে, তা নিয়ে যথেষ্টই অসন্তোষে রয়েছে বিজেপির যে নেতৃত্ব। এবং একের পর এক যেমন আমরা অনুপম হাজরার পোস্ট দেখছি, এবং তার পাশাপাশি বর্ধমানের যে বিজেপি জেলা সভাপতি, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কতটা তাৎপর্যপূর্ণ এই লোকসভা নির্বাচনের পরবর্তী যে ফলাফল, তার প্রেক্ষাপটে এগুলো?
স্বর্ণালী, নিঃসন্দেহে অনুপমের এই ফেসবুক পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা পোস্ট। তার কারণ তুমি জানো যে বিশেষ করে 19-এর যে লোকসভা নির্বাচন, সেই সময় দাঁড়িয়ে তুমি জানো যে অনুপম হাজরা যখন তৃণমূল থেকে বিজেপিতে যায়, তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কেন্দ্রীয় পদে বসান। কি পদে বসান? জাতীয় সম্পাদক পদ কিন্তু অনুপম হাজরাকে দেওয়া হয়েছিল। তারপরে তুমি জানো যে 21-এর পর থেকে অনুপম কিন্তু কার্যত জাতীয় সম্পাদক পদে বসে বঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা দায়িত্ব ছিলেন, বিশেষ করে তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, অমিতাভ চক্রবর্তী রয়েছেন, এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারাই মূলত এ রাজ্যের বঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা এবং তাদের নেতৃত্বে কিন্তু মূলত 24-এ এই লোকসভা নির্বাচন কিন্তু বৈতরণী পার করলো। কিন্তু দেখো, অনুপম যে পোস্ট করছেন সেটা কিন্তু ভয়ঙ্কর পোস্ট এবং বিস্ফোরক পোস্ট কিন্তু বলা যেতে পারে। অনুপম সরাসরি কিন্তু নাম না করে শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত মজুমদার বলো বা অমিতাভ চক্রবর্তী যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে কিন্তু সরাসরি তিনি কিন্তু আক্রমণ করছেন। তিনি বলছেন নির্লজ্জ, বেহায়া, সেটিংবাজ, ইমিডিয়েটলি তাদের এই ব্যর্থতা স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। অনুপম কিন্তু সরাসরি আজকে ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি এই পোস্ট তিনি ইঙ্গিত করেছেন কাকে, কিভাবে? তিনি বুঝিয়েছেন যে বর্ধমানের দুর্গাপুরে বিজেপির যিনি জেলা সভাপতি, তিনি বঙ্গে যে বিজেপির ফলাফল, যে ভরাডুবি ফলাফল বলা যেতে পারে, তার হারকে মাথা নত করে যিনি রিজাইন করেছেন সেটি তিনি উদাহরণস্বরূপ তুলে ধরেছেন এবং তিনি নাম না করে শুভেন্দুই বলো, সুকান্ত মজুমদার বলো বা অমিতাভ চক্রবর্তী বলো, তাদের দিকে তীর তিনি ছুঁড়েছেন, আক্রমণ চালিয়েছেন এবং বলেছেন যে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। পাশাপাশি তারা সেটিংবাজ করে, অর্থাৎ সেটিং করে যে সমস্ত বিজেপির বহু পুরনো কর্মী যারা প্রাণপণ চেষ্টা করে বিজেপি দলটা করে, যারা বুথে বসে, যারা জীবন বিপন্ন করে এ রাজ্যে শাসক দলের সাথে লড়াই করে, তাদেরকে পুরোপুরিভাবে চক্রান্ত করে নেতৃত্বে থাকা বিজেপি নেতারা কিন্তু বসিয়ে রেখেছিল। শুধুমাত্র কি কারণ? শুধুমাত্র কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি লাভ করা, এমনটাই কিন্তু অনুপম ফেসবুকে লিখছেন। শুধু তাই নয়, তিনি এটাও লিখছেন যে পদ আগলে বসে থাকার তার অন্যতম মূল কারণ হচ্ছে পয়সা, টাকা, অর্থনৈতিক। বলছেন যে গান্ধীজির যে সবুজ নোট পদের চেয়ারে বসে থাকলেই ঢুকে যাবে পকেটে, তাই পদ আগলে বসে রয়েছে নির্লজ্জ, বেহায়া এবং সেটিংবাজ নেতা, এমনটাই কিন্তু অনুপম ফেসবুকে পোস্ট করেছে। যে পোস্টকে ঘিরে রীতিমতো বলা যেতে পারে অনুপমের ভিটেমাটি মনা, যে অবশ্যই অনুপম হাজরার যে মন্তব্য, যে পোস্ট, তা অবশ্যই তাৎপর্যপূর্ণ এই প্রেক্ষাপটে। কিন্তু তার পাশাপাশি বর্ধমানের বিজেপির যে জেলা সভাপতি অভিজিৎ, তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং তিনি যেমনটা বলছেন যে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তিনি যেহেতু প্রার্থীদের জেতাতে পারেননি, সেই কারণেই তার এই পদত্যাগ। অর্থাৎ কোথাও গিয়ে কি বিজেপি নেতৃত্ব তারা কি তাদের ব্যর্থতা মেনে নিচ্ছেন? অবশ্যই একেবারেই তাই। দেখো, তুমি যদি একটু 24-এর যে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাও, তাহলে তুমি কিন্তু পরিষ্কার হয়ে যাবে দিনের বেলায় এবং বুঝতেও পারবে। তার কারণ যে তুমি জানো কেন্দ্রীয় যে সমস্ত বিজেপি নেতারা বঙ্গে এসেছিল, তুমি জানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলো, নরেন্দ্র মোদী বলো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমন কোনো নেতা কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন না যারা বঙ্গে এসে ঝাঁপিয়ে পড়েননি। তারা এসেছেন, সভা করেছেন, চ্যাটার্ড ফ্লাইটে আবার কিন্তু দিল্লি ফিরে গেছেন। কিন্তু তাদেরকে আত্মবিশ্বাসে করে তুলেছিল বঙ্গ বিজেপি যে সমস্ত নেতারা দায়িত্বে রয়েছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত মজুমদার বলো বা অমিতাভ চক্রবর্তী বলো, এই সমস্ত নেতারা তারা বলেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে 30টা সিট উপহার দেবেনি। কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু ব্যর্থ, ফলাফল মিলল না, বা সেই যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল বিজেপি নেতৃত্ব, তা কিন্তু শেষমেশ মিলল না। আপাতত ধন্যবাদ তোমায় মনা। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আসছে পরবর্তী খবরে। বঙ্গে বিজেপির খারাপ ফল নিয়ে এবার মুখ খুললেন সুকান্ত। দলের হারের ময়নাতদন্ত হবে, এমনই বলেছেন সুকান্ত মজুমদার। হারের দায়িত্ব নেওয়ার সময় আসেনি, এমনও মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদারের এই বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। ঠিক কি বলেছেন উনি, শোনাবো। সে তো ময়নাতদন্ত হবে, দল ময়নাতদন্ত করবে। দল জানে ময়নাতদন্তের খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দল জানে কেন কি হয়েছে, খুঁজলেই পাওয়া যাবে। দিলীপ ঘোষ বলেছেন আমরা 2019 সালে যা ফলাফলে ছিল তাই আছে,
ফলাফল ভালো হয়নি। আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকে গেছে, দলের কর্মীরা রাস্তায় নামেনি, এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কি বলবেন? অবশ্যই আলোচনা তো করতেই হবে দলের মধ্যে আলোচনা করার তো অবকাশ আছে। পার্টি বললে পরেই দলের মধ্যে আলোচনা হবে। শুভেন্দু অধিকারী এবং আপনি দুজনেই দায়িত্ব নিয়ে আপনারা কাজ করেছেন, তারপরও এই রেজাল্ট কেন? তাহলে কি শুভেন্দুর স্ট্র্যাটেজি ঠিক ছিল না বলে মনে করেন? এখন এই বিষয়ে আমার মনে হয় এটা টু আর্লি কোনো কিছু অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের আলোচনা করা উচিত, করে সিদ্ধান্ত উপনীত হলে পরবর্তী সময় উত্তর দেব। চারটে চারদিকে এখন সময় একটা ছোট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিকে। মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকার গঠনের আগে বিপাকে বিজেপি, জোট সঙ্গীদের নানা আবদারে জেরবার নরেন্দ্র মোদী। এক এক দলের এক এক দাবিতে নাজেহাল পরিস্থিতি। সরকার গঠন নিয়ে প্রবল চাপে গেরুয়া ব্রিগেড। বোঝাই যাচ্ছে সরকার গঠন নিয়ে এবার বিপাকে পড়েছে গেরুয়া শিবির। জোট সঙ্গীদের নানা আবদারে জেরবার নরেন্দ্র মোদী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, আমরা কথা বলবো তার সঙ্গে। আশিস দা, বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তা অবশ্যই স্বস্তি দেয়নি গেরুয়া শিবিরকে। সেই কারণেই এই বিপাকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কোথায় এগোচ্ছে, ঠিক কোন পথে এগোচ্ছে গেরুয়া শিবির, কি মনে হচ্ছে? দেখুন, আপনি যেরকম বললেন, বা আমাদের এখানে এই যে এত যুব সমাজ যাদের বয়স আজকে 30 বছর, তাদের অনেকেরই মনে নেই যে ভারতে কোয়ালিশন গভর্নমেন্ট, জোট সরকার দীর্ঘদিন চলেছে। তার কারণ হলো 2014 থেকে 2024 পর্যন্ত জোট সরকার চলেনি কেন্দ্রে। একাই বিজেপি গরিষ্ঠতা পেয়েছিল বলে এই যে দর কষাকষি, মন কষাকষি, ছাড়া ধরা, এই ব্যাপারটা আমরা দেখতে পাইনি। কিন্তু এবারে ভারতীয় জনতা বিজেপিকে ডানা ছেঁটে দিয়েছে। তাদের আসন সংখ্যা 240-এ আটকে দিয়ে, অর্থাৎ গরিষ্ঠতার কম করে দিয়ে তাদেরকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে যাতে তাকে পাঁচমিশালি সরকার চালাতে হবে এবং নির্ভর করতে হবে জোটের ওপরে। পরিস্থিতিটা আরও এইরকম হচ্ছে এই কারণে যে যদি এনডিএ থেকে মোটামুটি 40 জন, এমনকি 35 জন সাংসদও বেরিয়ে গিয়ে বিরুদ্ধে যারা আছে সেই ইন্ডি জোটকে সমর্থন করে, তাহলে কিন্তু সরকার বদলে যেতে পারে। এই রকম একটা অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে জোট শরিকদের মন বুঝে, জোট শরিকদের একটু যাকে বলে তেল মাখিয়ে এনডিএর মধ্যে না রাখতে পারলে নরেন্দ্র মোদীর গদি টলমল করতে পারে। সেই জন্য এই পরিস্থিতিটার আবার সুযোগ নিচ্ছে জোট সঙ্গীরাও। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, যেটা নানান সূত্র মারফত শোনা যাচ্ছে যে খুব বড় বড় মন্ত্রক চাইছেন, যে কেন্দ্রীয় সরকার যে হবে তার বড় বড় মন্ত্রক, গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছেন। এমনকি সম্ভবত লোকসভার অধ্যক্ষের পদ নাকি তারা চেয়ে বসেছেন। আবার অন্যদিকে জেডিইউ, তাদের যেমন বিহারেও ইন্টারেস্ট আছে, কেন্দ্রেও ইন্টারেস্ট আছে। সুতরাং কেন্দ্রেও তারা বড় বড় পদ চাইছেন, আবার বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিটাও যাতে শক্তপোক্ত থাকে সেই দিকেও তারা নজর দিয়েছেন। তেমনি এই সিন্ধে পন্থী যে শিবসেনা বা অন্যান্য যে সমস্ত শরিক দল, তারাও সেই একইভাবে করছেন। এগুলো তো নিজেদের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য, কিন্তু এর পাশাপাশি আরও কয়েকটা ব্যাপার আছে। বিজেপি যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছিল, জেডিইউ কি সমর্থন করতে পারবে কি সমর্থন করতে তেলেগু দেশম পার্টি? বিজেপি যে সিএএ এবং এনআরসির কথা বলেছিল, তাকে কি জেডিইউ বা টিডিপির মতো দল, এমনকি সিন্ধেপন্থীরা, তারা সমর্থন করতে পারবে? সুতরাং কেবলমাত্র সংকীর্ণ মন্ত্রকের খেলাই নয়, কতগুলো নীতির প্রশ্ন সামনে চলে আসতে পারে। এটা হয়তো হতে পারে যে সরকার গড়বার আগে জেডিইউ বা টিডিপি বা আরও দু একটি দল তারা শর্ত দিয়েছে ইউনিফর্ম সিভিল কোডে আমরা রাজি নই। এখন দেখতে হবে এই সমস্ত শর্ত এবং স্বার্থ সামলে মোদি কিভাবে শপথ নেন সেই দিকে। আশিস দা, তার পাশাপাশি অগ্নিবীর যে প্রকল্প, তারও পুনর্মূল্যায়নের দাবি তোলা হয়েছে এই জোট সঙ্গীদের পক্ষ থেকে। তাহলে সেই দিকটা কিভাবে ভেবে দেখবে এবার গেরুয়া শিবির, কি মনে হচ্ছে?
দেখুন, কতগুলো ইস্যু লোকসভায় বড় হয়ে উঠেছিল। তার মধ্যে অগ্নিবীর রয়েছে, কর্মসংস্থান রয়েছে, মূল্যবৃদ্ধি রয়েছে, এইরকম অনেকগুলো ইস্যু যেগুলো চলতি সামাজিক পরিস্থিতির মধ্যে হয়, অথবা একটা নির্দিষ্ট প্রকল্প যেটা অগ্নিবীর প্রকল্প। অগ্নিবীর প্রকল্প সম্পর্কে ভোটের প্রচার চলাকালীনই রাজনাথ একটু অন্য কিছু বলতে চেয়েছিলেন। তিনি যারা অগ্নিবীর হিসেবে যারা সেনাবাহিনীতে আসছেন তাদের চাকরি আরেকটু বাড়ানো যায় কিনা, বা তাদের একটা বড় অংশকে স্থায়ী সেনা হিসেবে নেওয়া যায় কিনা, এই ধরনের একটা চিন্তাভাবনার ইঙ্গিত রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী দিয়েছিলেন। এবং যেহেতু উত্তরপ্রদেশের একটা বড় অংশে, হরিয়ানা, পাঞ্জাব এইসব জায়গার থেকে বহু মানুষ সেনাবাহিনীতে যুক্ত হন, তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী অগ্নিবীর প্রকল্প সম্ভবত পরিবর্তিত হতে চলেছে, এইরকমই নানান সূত্রে খবর মিলছে আমাদের কাছে। হ্যাঁ, একদমই আশিস দা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অন্যদিকে দিল্লিতে সরগরম রাজনৈতিক মহল, আলোচনা জারি ইন্ডি জোট নেতৃবৃন্দের। অখিলেশের বাড়িতে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়নও। দিল্লিতে এবার সরগরম রাজনৈতিক মহল, আলোচনা চলছে ইন্ডি জোট নেতৃবৃন্দের। কি হবে পরিস্থিতি, কোন দিকে যাবে এই জোটের ভবিষ্যৎ, সে নিয়েই এবার আলোচনায় অখিলেশ যাদবের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই এ সম্পর্কে বৈঠক হয়। লোকসভা নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখেছি ইন্ডি জোট যথেষ্টই ভালো ফল করেছে, যেমনটা আশা করা হয়েছিল। এবং সেই যে ফলাফল, তার পরবর্তীতেই এই জোট অর্থাৎ ইন্ডি জোট কোন দিকে যাবে তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশা মেটাতেই এবার বৈঠক অখিলেশ যাদবের বাড়িতে। সেই বৈঠকে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারদিকে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। ভোট গণনা মিটতেই নদিয়ার চাপড়ায় খুন তৃণমূল কর্মী মুসলিম শেখ, এমনটাই জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক যে অনুমান, গুলি করে খুন করা হয়েছে তাকে, মাথায় মিলেছে ক্ষতচিহ্ন। রাজনৈতিক দ্বন্দ্বেই এই খুন, এমনটাই দাবি পরিবারের। এবার নদিয়ায় তৃণমূল কর্মী খুন, রাজনৈতিক দ্বন্দ্বেই খুন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন চাপড়া থেকে আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি অভিযোগ উঠছে এই খুনের পিছনে, ঠিক কি কি তথ্য সামনে আসছে পুলিশ সূত্রে? দেখো, গতকাল মসলেম শেখ তাকে চাপড়ার দোয়ের বাজারের ভগবানপুর এলাকায় কিন্তু গুলি করে খুন করা হয়। পরিবারের যেটা অভিযোগ, গতকাল তিনি একটি মামলার কাজে আদালতে গিয়েছিলেন, কৃষ্ণনগর আদালতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয় এবং দোয়ের বাজারের কাছে একটি মদের দোকান, সেই দোকান থেকে তাকে দোকানের একটি পিছনে তাকে গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে যেমনটা অভিযোগ, পরিবারের যেটা অভিযোগ, যে দীর্ঘদিন ধরে তিনি প্রথমে পঞ্চায়েত বিধানসভা নির্বাচনের সময় তিনি নির্দল করতেন, পরবর্তীতে তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। অর্থাৎ তিনি যার নেতৃত্বে, স্থানীয় নেতা জেবের শেখ, তার নেতৃত্বে নির্দল করলেও পরবর্তীতে তিনি আবারও তৃণমূলে ফিরে আসেন। ঠিক তারপরেই কিন্তু গতকাল আমরা দেখেছি ভোটের ফল ঘোষণা হয়েছে, মহুয়া মোর্চা বিপুল ভোটে জয়লাভ করেছে। এই চাপড়া থেকে কিন্তু ব্যাপক লিড দিয়েছে তৃণমূল। ঠিক কিন্তু তারপরেও দেখা গেল যে তৃণমূল কর্মী হাফিজ মসলেম শেখ, তাকে কিন্তু খুন করা হলো। পরিবার যে দাবি করছে যে দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক একটা দ্বন্দ্ব তাদের মধ্যে চলছিল, অর্থাৎ নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বের কারণে কিন্তু এই খুনের অভিযোগ করছে পরিবার। এখনো পর্যন্ত 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যে 8 জনের বিরুদ্ধে অভিযোগ তারা দায়ের করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন একজন তৃণমূল অঞ্চল সভাপতি, হাতিশালা 2 নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি ঝন্টু শেখ, তার নামও রয়েছে। এই যে ঘটনায় রীতিমতো রাজনৈতিক একটা যে ব্যাপার, সেটা কিন্তু প্রকাশ সামনে আসছে। যদিও পুলিশের বক্তব্য যে রাজনৈতিক কারণ কিনা এখনো কিন্তু তার স্পষ্ট নয়। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায়। পুলিশ আরো একটা বিষয় কিন্তু জানাচ্ছেন যে এই মসলেম
মসলেম শেখ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণে কি এই খুন সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলেও পরিবারের যেটা অভিযোগ রাজনৈতিক কারণে এই খুন করা হয়েছে। তার পাশাপাশি তুমি যেমনটা দেখো, গতকালই কিন্তু শ্রাবণ মহান্ত নামে এক পানিহাটা পঞ্চায়েত প্রধানের স্বামী, তাকেও কিন্তু মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যেমনটা তিনি অভিযোগ জানিয়েছিলেন যে গতকাল তিনি তৃণমূলের একটি বিজয় মিছিল বার হয়, সেই বিজয় মিছিল থেকে ফেরার পরে তাকে মারধর করা হয়, বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয়। এই যে পরপর যে ভোট পরবর্তী হিংসা চাপড়া এবং কালীগঞ্জ যে দেখা যাচ্ছে, তা নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই তবে মসলেম শেখের খুনের ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গ্রেপ্তার করলেই কিন্তু আসল ঘটনা প্রকাশ্যে আসবে। তবে পরিবার কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগ করছে, তার স্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে রাজনৈতিক কারণেই এই খুন করা হয়েছে। একদমই সন্তু, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে রাজনৈতিক দ্বন্দ্বে কি এই খুন, তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চাপড়া থেকে সন্তু সাহা। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসা তা পরিলক্ষিত হচ্ছে রাজ্যের একাধিক জায়গায়, এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নদিয়ায় তৃণমূল কর্মী খুন, এবং যেমনটা তার পরিবার, মৃতের পরিবার যেমনটা অভিযোগ করছে, রাজনৈতিক দ্বন্দ্বে এই খুন, এমনটাই দাবি করেছে মৃতের পরিবার। অন্যদিকে এবার নজর রাখবো বর্ধমানের দিকে। বিস্ফোরণে উড়ল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার বিস্ফোরণে উড়ল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। অশান্তি করতে বোমা মজুদ বলেই অভিযোগ তৃণমূলের। কেতুগ্রামের মূল গোপালপুর পঞ্চায়েতের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। বিস্ফোরণে এবার উড়ল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। অশান্তি করতেই বোমা মজুদ বলে অভিযোগ তৃণমূলের। কেতুগ্রামের মূল গোপালপুর পঞ্চায়েতের এই ঘটনা, এবং এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, পলাতক সেই অভিযুক্ত। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, এই বিষয়ে এখনো পর্যন্ত কি অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা? হ্যাঁ সোনালী, তোমাকে প্রথমেই বলি রাখি যে আজকে সকাল ঠিক 6টা নাগাদ মুর গোপালপুর যে গ্রাম পঞ্চায়েত আছে, তার গ্রাম পঞ্চায়েতের হাটমুর গ্রাম, সেই হাটমুর গ্রামের উত্তর পাড়ায় ঠিক সকাল 6টায় ঘড়ির কাঁটায় দুম করে একটা আওয়াজ হয়। সেই আওয়াজে, সেই শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে। তড়িঘড়ি গ্রামের লোক বেরিয়ে আসে এবং গিয়ে দেখে উত্তর পাড়ায় শ্যামল ঘোষের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে তার যে শৌচালয়, সেই শৌচালয়ের এই কংক্রিটের ছাদ উড়ে চলে গেছে, এবং যে তার সীমানা প্রাচীর সেটাও কিন্তু ভেঙে পড়েছে। যেটা জানা যাচ্ছে, গ্রামবাসীরা যেটা বলছে যে এই শ্যামল ঘোষ তিনি কিন্তু সিপিএম কর্মী, এবং অশান্তি ঘটাতেই তার বাড়িতে বোমা মজুত করে রেখেছিল সেই। কিন্তু তারপরে কাকে আর খুঁজে পাচ্ছে না, তার পরিবারের লোকজনদের কারোরই দেখা মিলছে না। বলা যেতে পারে ওই পরিবার পলাতক। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এলাকায় অশান্তি ছড়ানোর জন্য সিপিএম কর্মী শ্যামল ঘোষ তিনি কিন্তু বাড়িতে বোমা মজুত করে রেখেছিল, এবং সেই বোমা বিস্ফোরণ ঘটে। এবং অপরদিকে যেটা সিপিএমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে না, শ্যামল ঘোষ তাদের সিপিএম কর্মী নয়, তিনি সিপিএমের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, এবং এই ঘটনায় সিপিএম কিন্তু কোনোভাবে যুক্ত নয়। যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি জানো কেন্দ্রীয় বাহিনী 19 তারিখ পর্যন্ত থাকবে। সেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কেতুগ্রাম থানার পুলিশ ওই এলাকায় ওই বাড়িতে চলে আসে, এবং বাড়িতে বিভিন্ন ঘর থেকে আরম্ভ করে এই বাগান রয়েছে চিরুনি তল্লাশি করে, এবং দেখে যে বোমা তো বিস্ফোরণ ঘটেছে শৌচালয় এবং বাকি যে জায়গাগুলো আছে সেখানেও কি তাজা বোমা যদি উদ্ধার হয়, সেটাই কারণেই কিন্তু এই এলাকার মানুষের সামনে তারা তল্লাশি চালায়, কিন্তু কোনো তাজা বোমা পাওয়া যায়নি। যে বিস্ফোরণটা ঘটেছিল ভয়ানক বিস্ফোরণ, যেই বিস্ফোরণের কারণে কংক্রিটের ছাদ উড়ে গেল, এতটাই ভয়ানক বিস্ফোরণ। সেই জন্যই কিন্তু তদন্তর স্বার্থে ফরেন্সিক যে দল আছে, সেই দল দুর্গাপুর থেকে আসবে, আজকে আসার কথা রয়েছে। তারা নমুনা সংগ্রহ করবে যে কি ধরনের বোমা মজুত করা ছিল। স্বর্ণালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত সরাসরি। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর ছিল, অর্থাৎ কাটোয়ায় এবার সিপিএম কর্মীর বাড়ির ছাদ উড়ল বোমা বিস্ফোরণের কারণে, এবং তৃণমূল কংগ্রেস তারা যে অভিযোগ সামনে আনছে যে বোমা মজুত করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল সিপিএম নেতৃত্ব, এবং সেই কারণেই এই ঘটনা।
নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি থেকে এবার মিলল বোমা, খুঁজে বের করলো বম্ব স্কোয়াড। বুধবারই এই নেতার বাড়িতে বিস্ফোরণ হয়, বোমা ফেটে গুরুতরভাবে জখম হন 3 জন। নদিয়ায় এবার বিজেপি নেতার বাড়ি থেকে মিলল বোমা। সেই বোমা ফেটে গতকালই বাড়িতে বিস্ফোরণ হয় এবং গুরুতরভাবে জখম হন 3 জন। বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড, সেই ছবি দেখতে পাচ্ছেন। বোমা ফেটে গুরুতরভাবে জখম হন 3 জন। 20টি বোমা উদ্ধার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। নন্দীগ্রামে এবার বিজেপি নেতার বাড়ি থেকে মিলল সেই বোমা। বোমা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড এবং যেমনটা জানা যাচ্ছে যে 20টি বোমা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। আপনাদের জানিয়ে রাখি, এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন 3 জন। বুধবারই সেই ঘটনা ঘটে, সেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বিজেপি নেতার বাড়িতে এবং সেই ঘটনাতেই গুরুতরভাবে জখম হয়েছেন 3 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোট পরবর্তী যে সময় এবং তার পরবর্তীতে রাজ্যের একাধিক জেলায় যে ধরনের ঘটনা সামনে আসছে, সেই ঘটনায় কোথাও গিয়ে একটা সেই ফলাফলের যে রেশ, তা কিন্তু যথেষ্টই প্রভাব পড়ছে, তা যথেষ্টই চোখে পড়ছে। এবং এবার নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় 20টি বোমা, যা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। তমলুক থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে? দেখো স্বর্ণালী, নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের যে টাকাপুরা এলাকা রয়েছে, সেই টাকাপুরা এলাকায় কিন্তু গতকালকেই এক বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। গোকুল বেরা, তার বাড়িতে কিন্তু বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের কারণ হিসেবে জানা গিয়েছিল যে 15 থেকে 20 জন সেই গোকুল বেরার বাড়িতে বোমা বানাচ্ছিল এবং বোমা বানাতে গিয়েই কয়েকটি বোমা ফেটে যায় এবং বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেই কিন্তু 3 জন গুরুতর জখম হন। তড়িঘড়ি করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের এখন অব্দি কোনো ট্রেস মেলেনি। শুধুমাত্র একজনকেই তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালেই গোকুল বেরার বাড়িতে কিন্তু পৌঁছায় বম্ব স্কোয়াড এবং বম্ব স্কোয়াড গিয়ে সেখান থেকে কিন্তু বোমা উদ্ধার করে। 1 গামলা বোমা উদ্ধার হয়, অর্থাৎ প্রায় 20টি বোমা ছিল সেই গামলায় এবং সেটিকে কিন্তু বম্ব স্কোয়াড ইতিমধ্যেই খুঁজে বার করেছে এবং বাজেয়াপ্ত করেছে। স্বর্ণালী, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা তার কি বক্তব্য, কি জানা যাচ্ছে সে প্রসঙ্গে? দেখো, বিজেপির দাবি যে এই ভোট পরবর্তী অশান্তি ছড়ানোর জন্য কিন্তু তৃণমূল জোরপূর্বক বাইরে থেকে বোমা এনে গোকুল বেরার বাড়িতে কিন্তু রেখেছিল, কিন্তু এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের দাবি ভোট পরবর্তী হিংসা ছড়াতে কিন্তু বিজেপি বোমা তৈরি করছিল এবং সেই ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে ওই বোমা বিস্ফোরণের পর, যার ফলে কিন্তু যার বাড়িতে বোমা বানানো হচ্ছিল তিনি সহ আরো 2 জন কিন্তু মারাত্মক গুরুতর জখম হয়েছেন এবং ইতিমধ্যে তাদেরকে কোথায় রাখা আছে সেটি কিন্তু এখনো জানা যায়নি। স্বর্ণালী, একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে নন্দীগ্রামে এবার বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 20টি বোমা এবং এই প্রসঙ্গেই এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ অবশ্যই ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। 4:04 দিকে এখন সময় আরো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিকে। এই মুহূর্তে আমরা নজর রাখবো যে খবরের দিকে। দক্ষিণবঙ্গে সবুজ ঝড়ে লন্ডভন্ড বিজেপি, উত্তরবঙ্গে গেরুয়া ঝড়, খুশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হারের কারণ খতিয়ে দেখা হবে এমনটাই জানিয়েছেন গৌতম দেব। অন্যদিকে বাঁকুড়া লোকসভা থেকে তৃণমূল জয়ী হলেও বাঁকুড়া শহর তৃণমূল থেকে ফিরিয়ে নিল মুখ। দুটি ক্ষেত্রেই কারণ বিশ্লেষণে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আপনারা যেমনটা জানেন যে লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখেছি বাঁকুড়া যে লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে প্রায় 32,000 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন অরূপ চক্রবর্তী। যদিও সেই বাঁকুড়া শহরই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এবং সেই যে ফলাফল, লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলকেই এবার বিশ্লেষণ করছে আবারও। একদিকে যেমন বিজেপি নেতৃত্ব তারা যেমন বিশ্লেষণ করছে, তার পাশাপাশি রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে পরাজয় হয়েছে তাও আবারও বিশ্লেষণ করছেন।
এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় এবং অন্যদিকে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি রীনা কুমার। আমি প্রথমেই আসবো স্বরূপ তোমার কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে স্বরূপ যে বাঁকুড়ার যে লোকসভা কেন্দ্রে সেখানে সুভাষ সরকারকে কিন্তু যথেষ্ট মাত্রায় 32,000 প্রায় ভোটে পরাজিত করেছেন অরূপ চক্রবর্তী, কিন্তু যেমনটা বলা হচ্ছে যে বাঁকুড়া শহরই তৃণমূলের থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়? একেবারে দেখো, 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফুটে, অর্থাৎ জয়ী হয় বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ পান, দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু 2019-এর পর আরও একটা নির্বাচন হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচন, এবং 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে বাঁকুড়া শহর রয়েছে। সেই শহরের কিন্তু সিংহভাগ যে 24টি বুথ রয়েছে প্রায় সবকটি বুথেই বিজেপি জয়লাভ করেছিল। তারপরে 2021-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও দেখা যাচ্ছে বাঁকুড়া শহর, অর্থাৎ বাঁকুড়া বিধানসভার মধ্যে বাঁকুড়া শহর পড়ছে, সেখানেও কিন্তু সিংহভাগ বুথ ওয়ার্ডেই কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। 2021-এর পর 2022-এর পৌরসভা নির্বাচন, সেই পুরসভা নির্বাচনের রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে সবুজ ঝড় বয়ে গেল। বাঁকুড়া শহরের 24টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখল এলো 21টি ওয়ার্ড এবং 3টি ওয়ার্ড নির্দলের দখলে, যেখানে বিজেপি খাতা খুলতেই পারল না। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তার বাঁকুড়া শহরে বাড়ি এবং বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাঁকুড়া শহরে বাড়ি, তাদের ওয়ার্ডেও কিন্তু জিততে পারল না বিজেপি। এবং সেই তারপরে 2024-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আবার কিন্তু উল্টে গেল রেজাল্ট। বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হলো, তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী জিতলেন 32,000-এর বেশি ভোটে। কিন্তু তৃণমূলের কাছে একটা সবথেকে বড় একটা সমস্যা তৈরি হলো কি, যে বাঁকুড়া শহরে তারা জিততে পারলেন না। বাঁকুড়ার অন্যান্য প্রান্তের মানুষ তৃণমূলকে আশীর্বাদ করলেন, তৃণমূলকে ভোট দিলেন, অন্যান্য বিধানসভার মানুষ তৃণমূলকে ভোট দিলেন, জঙ্গলমহলের মানুষ তৃণমূলকে ভোট দিলেন, কিন্তু বাঁকুড়া শহরের মানুষ তৃণমূলকে ভোট দিলেন না। পরিসংখ্যান বলছে, বিজেপি যেটা দাবি করছে, বাঁকুড়া শহর থেকে 15,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, এবং তারা 20টি ওয়ার্ডে জিতেছে, 4টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল কংগ্রেস। এই যে বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন, তৃণমূলকে ভোট দেয়নি। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব, অর্থাৎ বাঁকুড়া যে পৌরসভার তরফ থেকে বাঁকুড়া যারা চেয়ারম্যান রয়েছেন, বাঁকুড়া তৃণমূল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু ভাবতে শুরু করেছেন, পর্যালোচনা করতে শুরু করেছেন যে তাদের মানুষ কেন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন, এর জন্য কোন কোন সমস্যাগুলো তারা মানুষের কাছে তারা ঠিকমতো পরিষেবা দিতে পারলেন না, না কোন জায়গায় ঘাটতিতে, সেই বিষয়টা কিন্তু পর্যালোচনা শুরু করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, বাঁকুড়া শহরের মানুষ বিজেপির পক্ষে রয়েছেন, দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে চেয়েছেন, সেই জন্যই নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপিকে ভোট দিয়েছেন বাঁকুড়া শহরের মানুষ। আর তার সাথে সাথে তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তাদের দাদা কারণে সুভাষ সরকারের এই পরাজয়, তা কিন্তু আবারও বিশ্লেষণ করছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে আমাদের নজর থাকবে যেদিকে শিলিগুড়ি কেন্দ্রের দিকে। একদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে শিলিগুড়ি তথা যে উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গে এবার তৃণমূলের আবারও ভরাডুবি হয়েছে। বলাই যাচ্ছে 2019-এর পর 2024-এও উত্তরবঙ্গকে নিজেদের হাতের মধ্যে আবারও আনতে পারেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেই কারণেই কোথাও গিয়ে আবারও উত্তরবঙ্গ নিয়ে যথেষ্ট চিন্তায় যে তৃণমূল কংগ্রেস রয়েছে তা বোঝাই যাচ্ছে। কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তারা বাড়ি বাড়ি সেখানে ছুটে গিয়েছেন। যদিও তারপরেও উত্তরবঙ্গের যে বিভিন্ন লোকসভা কেন্দ্র তা কিন্তু যথেষ্টই যে হাতছাড়া হয়েছে তৃণমূলের কাছ থেকে, তা ফলাফলের পরই বোঝা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রীনা কুমার। রীনা, বোঝাই যাচ্ছে যে আমরা জানি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো শিলিগুড়ি, অর্থাৎ শিলিগুড়িতে আমরা দেখেছি কিছুদিন আগেই জল সংকটের যে একটা পরিস্থিতি, যে একটা ছবি সামনে এসেছে, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গ জুড়েও কিন্তু এবার আবারও তৃণমূল বলা যায় শূন্য। সেখানে সেই যে এই যে ফলাফল, তার কি কারণ, তা নিয়ে কি বলছে তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত? তারা কি সেই বিশ্লেষণ করতে শুরু করেছে?
দেখো এবারের চতুর্থবারের জন্য কিন্তু যে দার্জিলিং লোকসভা কেন্দ্র রয়েছে তা কিন্তু ফের একবার বিজেপির দখলে, এবং 2019-এর যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু 4 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাজু বিষ্ট, এবং তার উপরে দ্বিতীয়বারের জন্য ভরসা রাখে বিজেপি এবং দ্বিতীয়বারও তাকে প্রার্থী করে নামে ভারতীয় জনতা পার্টি দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সেখানে দাঁড়িয়ে উত্তর যে রাজ্যের শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা উত্তরবঙ্গের বিভিন্ন আসনগুলো সমস্ত আসনগুলোতে জয়লাভ করতে, বিশেষ করে দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে আসন তাকে পাখির চোখ করে কিন্তু নির্বাচনী ময়দানে নামে এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করা হয়। তবে তারপরেও কিন্তু দেখা গেল যেখানে নির্বাচনী ফলাফলের দিন দেখা গেল দক্ষিণবঙ্গে যেখানে কিন্তু সবুজ ঝড় উঠলেও উত্তরবঙ্গে কিন্তু গেরুয়া ঝড়ই অব্যাহত থাকে। শুধুমাত্র কুচবিহার বাদে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ সমস্ত কেন্দ্রে কিন্তু আসনেই কিন্তু জয়লাভ করে বিজেপি। ফলে এই যে নির্বাচনের ফলাফল তারপর কিন্তু দেখা যায় যে শিলিগুড়ি থেকে যে ভোট সংখ্যা রয়েছে সেদিকে তাকালে কিন্তু দেখা যাবে যে তৃণমূলের যে ভোট সংখ্যা তা কিন্তু বিজেপির ভোট সংখ্যা থেকে অনেকটাই তুলনামূলকভাবে কম। ফলে শিলিগুড়িতে যেখানে পুরসভায় কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে, সেখানে দাঁড়িয়ে কিভাবে এই ফলাফল তা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল নেতা তথা শহরের মেয়র গৌতম দেবের কপালে। এবং এই নিয়ে যদি আমরা বিশিষ্টভাবে দেখি সেখানে কিন্তু শিলিগুড়িতে আমরা দেখেছি যে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে, জয়ী হয়েছে সেখানে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কিন্তু অন্যান্য যে কেন্দ্রগুলি সেগুলো কিন্তু যথেষ্টই হাতছাড়া হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। বাংলা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। এবার নজর রাখবো খেলার খবরের দিকে। যুব ভারতীতে ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কুয়েতের বিরুদ্ধে শেষবার তারই অধিনায়কত্বে নামবে ভারত। অধিনায়ক সুনীলকে জয় উপহার দেওয়াই এবার লক্ষ্য সতীর্থদের। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্ট রিপোর্টার জয়জ্যোতি ঘোষ। আমরা কথা বলবো তার সঙ্গে। জয়জ্যোতি, বোঝাই যাচ্ছে যে আজ একেবারে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, সেক্ষেত্রে যুব ভারতী থেকে একদম শেষ দিনের যে আবেগ তার কি বিস্ফোরণ হবে, কি মনে হচ্ছে? অবশ্যই সোনালি, দেখো সুনীল ছেত্রী শেষ ম্যাচ খেলতে নামছে, আবেগের বিস্ফোরণ তো হবে, এটা একদম স্বাভাবিক। তবে সুনীল ছেত্রী নিজেকে কিন্তু এই আবেগ থেকে দূরে সরিয়ে রাখছেন। যা খবর এখনো পর্যন্ত তিনি যাদের সঙ্গে খেলেছেন তারা থাকছেন আজকে মাঠে, এবং আইএম বিজয়ন থাকছেন, একই সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটি ক্লাব থেকে কিন্তু উপহার দেওয়া হবে। এবং অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি সংবর্ধনা দেবেন সুনীল ছেত্রীকে। সব মিলিয়ে একটা কথাই বলা যায় যে জমজমাট হতে চলেছে যুব ভারতী। তবে সুনীল ছেত্রী, যিনি গতকালকে আমি দেখছিলাম যে একেবারেই কিন্তু আবেগটাকে সরিয়ে রাখছেন এবং বলছেন যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ম্যাচটা জিতলে ভারত কিন্তু প্রথমবারের জন্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের থার্ড রাউন্ডে পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। তাই এই ম্যাচটার দিকে কিন্তু তাকাতে বলছে। এবং এটাও কিন্তু গতকাল সাংবাদিক সম্মেলনে বলা হয় যে যদি ভারত ম্যাচ জিতে যায় তাহলে কি কোনোভাবে অবসর ভেঙে তিনি আবারও কামব্যাক করবেন। তিনি কিন্তু একটা কথাই বলেন হেসে যে তিনি এখানেই শেষ করছেন, মানে 19 বছর ধরে তিনি এই পথ দিয়ে হেঁটে চলেছেন, আজকে আবারও সেই পথ দিয়ে শেষবারের মতো হাঁটবেন। এবং ভারতীয় ফুটবলের যেন হ্যামলিনের বাসিওয়ালা সুনীল ছেত্রী 19 বছর ধরে খেলছেন, একই সঙ্গে 94টি গোল, 150টি আন্তর্জাতিক ম্যাচ, কিংবদন্তি সুনীল ছেত্রী। ক্যাপ্টেনকে অবশ্যই স্যালুট থাকবে আমাদের তরফ থেকে। আর একটা কথাই বলার, আবেগ সরিয়ে সুনীল ছেত্রী আজকের ম্যাচ খেলতে যাচ্ছে এবং একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কুয়েতকে হারিয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন করবে থার্ড রাউন্ডে পৌঁছানো। সোনালী, যদি আজকের এই যে ম্যাচ, সেখানে ভারতের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ এবং যদি কি আদৌ কি সেই ম্যাচ কঠিন কিছুটা হলেও? অবশ্যই কঠিন। কুয়েত বরাবরই কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং দল এবং ইগোর স্টিমা, যিনি নাকি ভারতের কোচ, তিনি বলছিলেন যে যদি ভারত আজকের এই ম্যাচটি জিততে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের একদম রূপরেখাটা পাল্টে যাবে। এবং ইগোর স্টিমাচের ভবিষ্যৎ কিন্তু অনেকটা নির্ভর করছে আজকের এই ম্যাচের উপর, যদি কুয়েতকে হারাতে পারে। তবে একই সঙ্গে বলে রাখি, সুনীল ছেত্রীর কথাটা আরেকবার আনছি, ব্যাঙ্গালোর থেকে কিন্তু অনেক ফ্যান্সরা আসছে সুনীল ছেত্রীর এই ম্যাচ দেখার জন্য। একদম চাঁদের হাট বসতে চলেছে আজকে যুব ভারতীতে। তবে যতই সুনীল ছেত্রী লাইমলাইট করুক, কিন্তু ভারত কুয়েত এই ম্যাচটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভুলে গেলে চলবে না। এই ম্যাচটা জিতে ভারত বিশ্বকাপ যোগ্যতা অর্জন করবে, থার্ড রাউন্ডে প্রথমবারের জন্য খেলার কিন্তু যোগ্যতা অর্জন করতে পারতে সেই সম্ভাবনা কিন্তু প্রবল। সোনালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় জয়জ্যোতি।
ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর এবং অবশ্যই এই ম্যাচে জয় উপহার দেওয়া এই সুনীল ছেত্রীর যে সতীর্থরা তারাও কিন্তু সেই একইভাবে চাইছেন যে এই ম্যাচে কুয়েতের বিরুদ্ধে একেবারে শেষ বারের জন্য কিন্তু তারই অধিনায়কত্বে নামবে ভারত এবং অধিনায়ক সুনীলকে জয় উপহার দেওয়াই লক্ষ্য এবার সতীর্থদের। যুব ভারতীতে ভারতীয় দলের সঙ্গে আজ শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, অবশ্যই সেই ম্যাচের দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে আজ। 4টে 4 দিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।